প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আমার টোটাল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা একদম পরীক্ষার দোরগোড়ায় পৌঁছে গেছো। নিশ্চয়ই তোমরা সব বিষয়গুলো যথাযথভাবে পড়াশোনা করছো। তো আমি এই পড়াশোনার ফাঁকে তোমাদের কাছে বাংলার সাজেশান তুলে ধরছি। বিশেষ করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ভালোভাবে ওই সাজেশানটিকে ফলো করবে এবং প্রশ্নগুলো অবশ্যই স্টাডি করবে। তোমরা অবশ্যই এটা সফলতা লাভ করতে পারবে। প্রথমত গদ্য থেকে একটা 5 নাম্বারের আসবে, সেখানে দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। সেক্ষেত্রে কর্তার ভূত, রবীন্দ্রনাথ ঠাকুর, মূল গ্রন্থের নাম লিপিকা। এক্ষেত্রে কী কী প্রশ্ন তোমরা করবে? কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী? ব্যাখ্যা করো। 2 নম্বরে ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। আবার অনুরূপ লাইন আসতে পারে, তারা বলে ভয় করে যে কর্তা, এখানে কাদের অবোধ বলা হয়েছে? তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নইলে ছন্দ মেলে না, ইতিহাসের পথটা খোঁড়া হইয়া থাকে, তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? ভূতের শাসন বলতে কি বোঝানো হয়েছে? ভূতের শাসনের অবসান কিভাবে সম্ভব? কর্তার ভূত অবলম্বনে লেখো, অথবা ভূত শাসনতন্ত্রের বৈশিষ্ট্য। 5 নম্বরে প্রশ্নমাত্রেই দোষ, প্রশ্নের দোষ কি? এই দোষের ফলে কি অবস্থা হয় আলোচনা করো। এরপরে আরেকটা গদ্য, তেলেনাপোতা আবিষ্কার, ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্র, মূল গ্রন্থের নাম কুড়িয়ে ছড়িয়ে। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? তেলেনাপোতা আবিষ্কার গল্পে যামিনীর চরিত্র বিশ্লেষণ করো। তেলেনাপোতা আবিষ্কার গল্পের নায়কের চরিত্র বিশ্লেষণ করো। ওই নায়কের চরিত্রকে কেন্দ্র করে যে সমস্ত লাইনগুলো তোলা থাকতে পারে, সেক্ষেত্রে দেখো এই উদ্ধৃতিগুলো, না মাসিমা আর পালাবো না, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, কে কাকে এই কথা বলেছিল, কথা কি রাখতে পেরেছিল? অর্থাৎ সেই নায়কের চরিত্র বিশ্লেষণ করবে। 3 নম্বরে আপনিও একদিন তেলেনাপোতা আবিষ্কার করতে পারেন, তেলেনাপোতা আবিষ্কারের জন্য কি কি শর্তের প্রয়োজন, একে আবিষ্কার বলা হয়েছে কেন, অথবা এর নামকরণ করতে পারো। তেলেনাপোতা আবিষ্কারের অভিযাত্রীদের যাত্রাপথের বর্ণনা, অর্থাৎ গরুর গাড়ি করে তাদের যাত্রাপথের বর্ণনাটা দিতে হবে। 5 নম্বরে তেলেনাপোতা আবিষ্কার করতে গিয়ে নায়ক ও 2 সঙ্গী কীভাবে তারা রাত্রিযাপন অভিজ্ঞতা লাভ করেছিল তা আলোচনা করো। 6 নম্বরে আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না। আসল উদ্দেশ্যটি কি? সেই উদ্দেশ্য সাধনে বক্তা কী করেছিলেন, তাতে কি তিনি সফল হতে পেরেছিলেন? অথবা পুকুর ঘাটের দৃশ্যের বর্ণনা দাও। 7 নম্বরে মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই, কার মনে এমন মনে হওয়ার কারণ কি? অথবা এইরকম আর একটা লাইন তুলে আসতে পারে, ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র, কেন এমন মনে হবে? 8 নম্বরে কে নিরঞ্জন এলি, কেন এই পরিস্থিতি বা কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? এরপরে আর একটা ছোট গল্প, খুবই গুরুত্বপূর্ণ, ডাকাতের মা, সত্যনাথ ভাদুড়ির লেখা, মূল গ্রন্থ চকাচকি। এক্ষেত্রে প্রথমে করবে ডাকাতের মা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বরে করবে ডাকাতের মা গল্পের সৌখীর মায়ের চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বরে ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কে ছেলের নামে কলঙ্ক এনেছে, কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কী? মা তখন মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে, কার মায়ের কথা বলা হয়েছে, তার কান্নার কারণ কী? সৌখীর চরিত্র বিশ্লেষণ করো। 5 নম্বরে এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা, কোন ব্যাপারটির কথা বলা হয়েছে, ব্যাপারটির পরিচয় দাও। অথবা জেল থেকে কিভাবে রিমিশন পেয়েছিল সৌখী, বাড়ি ফিরে কেমনভাবে সৌখী তার মায়ের সঙ্গে দেখা করল। এরপরে পদ্য, সেক্ষেত্রে 4টা প্রশ্ন আসবে, 2টো করতে হবে 10 নম্বরে।
এক্ষেত্রে 5 নম্বরে দুটো করে প্রশ্ন তোমাকে লিখতে হবে, 5 2 10। এক্ষেত্রে পদ্ম, সেখানে নীলধ্বজের প্রতি জনা, মাইকেল মধুসূদন দত্ত। এটি বীরাঙ্গনা কাব্যের 11তম পত্রিকা। 1 নম্বর প্রশ্ন দেখো, হাই পাগলিনী জনা, পাগলিনী জনার চরিত্র বিশ্লেষণ করো। অথবা একদিকে পুত্র শোকাতুরা জননী, অন্যদিকে বীরাঙ্গনা, এই দুই সত্তা কিভাবে সমন্বয় সাধিত হয়েছে, শেষ পর্যন্ত কোন সত্যের জয় হয়েছে। দ্বিতীয় কোশ্চেন, মহারথী প্রথা কি? এই মহারথী প্রথাটি কি, কে কিভাবে তা লঙ্ঘন করেছে। এর অথবা অর্জুনের কাপুরুষতা চিত্রটি কিভাবে তুলে ধরা হয়েছে বা জোনাথ কীভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো। 3 নম্বরে, কিন্তু বৃথা এ গঞ্জনা, কে কাকে গঞ্জনা দিতে চেয়েছেন, কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা। 4 নম্বরে, পাণ্ডবদের বিরুদ্ধে জনার অভিযোগগুলি আলোচনা করো। এরপরের আর একটা পদ্য, বাড়ির কাছে আরশিনগর, কবি লালন ফকির। এটি লালন গীতিকা থেকে নেওয়া হয়েছে। এক্ষেত্রে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি তুলে ধরছি। 1, বাড়ির কাছে আরশিনগর কবিতায় লালনের ঈশ্বর ভাবনার পরিচয় দাও। আবার দ্বিতীয় প্রশ্ন, বাড়ির কাছে আরশিনগর শব্দের তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা বাড়ির কাছে আরশিনগর কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, শিয়ার লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে, কাদের মধ্যে এমন দূরত্ব, তারা একত্রে থাকা সত্ত্বেও এমন দূরত্ব সৃষ্টির কারণ কি। 3 নম্বরে, বলবো কি সেই পড়শির কথা, পড়শির স্বরূপ বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, বাঞ্ছা করি দেখব তারে, বাঞ্ছা শব্দের অর্থ কী, কীভাবে তাঁর দর্শন পাওয়া যাবে। এরপরে পদ্য নুন, জয় গোস্বামীর লেখা, ভুতুম ভগবান তার মূল কাব্যগ্রন্থ। এক্ষেত্রে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা তো অল্পে খুশি মানুষদের জীবনযাত্রা নুন কবিতায় কীভাবে ফুটে উঠেছে তার পরিচয় দাও। দ্বিতীয়, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে বলেছে, এ দাবি কাদের কাছে, কেন এই দাবি। এরপরে প্রবন্ধ থেকে 5 নম্বরের একটি আসবে। সেক্ষেত্রে একটি প্রবন্ধ রয়েছে গ্যালিলিও। এখান থেকে ভালো করে সমস্ত প্রশ্নগুলো দেখতে হবে আমাদের। গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসু জীবন কথা থেকে নেওয়া হয়েছে। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, গ্যালিলিও প্রবন্ধ অনুসারে গ্যালিলিওর বিজ্ঞান সাধনার পরিচয় দাও। 2 নম্বরে, গ্যালিলিওর ছাত্র জীবনের পরিচয় দাও। 3 নম্বরে, নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন। দূরবীনকে কীভাবে আবিষ্কার করলেন, সেই দূরবীন দিয়ে তিনি কি আবিষ্কার করলেন, এই আবিষ্কার সনাতনপন্থীদের ওপর কী প্রভাব ফেলেছিল। অথবা গ্যালিলিওর দূরবীন কীভাবে বিশ্ব সমীক্ষা যন্ত্র হয়ে উঠেছে। অথবা ক্যাথলিক খ্রিস্টানদের সঙ্গে বিরোধের কারণ কি, গ্যালিলিওর জীবনের শেষ 9 বছর কিভাবে কেটেছিল আলোচনা করো। 4 নম্বরে, এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো, কার কথা বলা হয়েছে, সেই তার স্বভাব শেষ জীবনে কিভাবে অশেষ দুঃখের কারণ হিসাবে দাঁড়িয়েছিল। 5 নম্বরে, ভেনিসের কর্তৃপক্ষের কাছে তাঁর কদর বেড়ে গেল, গ্যালিলিওর কদর বেড়ে যাওয়ার কারণ কি। এরপরে নাটক। সেক্ষেত্রে দুটো প্রশ্ন আমাদের লিখতে হবে, আসবে 4টা। গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এটি অচলায়তন থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, গুরু নাটকের সঙ্গীতের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পঞ্চকের চরিত্র, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচার্যের চরিত্র বিশ্লেষণ করো। 4 নম্বরে, ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না, কার সম্পর্কে এ কথা বলা হয়েছে, বক্তব্যটির তাৎপর্য কী। 5 নম্বরে, যিনি সব জায়গায় ধরা দিয়ে বসে আছেন তাকে একটা জায়গায় ধরতে গেলেই হারাতে হবে, বক্তাকে, মন্তব্যটির মর্মার্থ বিশ্লেষণ করো। 6 নম্বরে, ওরা ওদের দেবতাকে কাঁদাচ্ছে, কে কাকে এ কথা বলেছে, বক্তাকে, দেবতাকে, কারা কীভাবে দেবতাকে কাঁদাচ্ছে। 7 নম্বরে, আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি, বক্তাকে, কোন প্রসঙ্গে, কার উদ্দেশ্যে এই উক্তি করেছে, বক্তব্যের আলোকে চরিত্র বিশ্লেষণ করো। 8 নম্বরে, আমাদের রাজার বিজয় রথ তার উপর দিয়ে চলবে, কে কাকে কথা বলেছে, রাজাকে, তিনি কি বিজয় করবেন, কোথা দিয়ে যাবে তার বিজয় রথ। 9 নম্বরে, একটু উৎপাত হলে বাঁচি, কে বলেছে, কোন উৎপাত, সে উৎপাত চায় কেন,
10 নম্বরে, উনি গেলে তোমাদের আয়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পাথরগুলোর মধ্যে বাঁশি বাজবে। উনি বলতে কাকে চিহ্নিত করা হয়েছে, তাৎপর্য বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্ন, উনি আমাদের সব দলের শতদল পদ্ম। এখানে কাকে শতদল পদ্ম বলা হয়েছে, কেন বলা হয়েছে? 12 নম্বরে, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই। এই গানটি কারা গেয়েছে? এই গানটির মধ্যে দিয়ে তারা কিভাবে প্রাণের উন্মাদনা পেয়েছে। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীটাকে খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 14 নম্বরে, ওকে অচলায়তনে ভূতে পেয়েছে, তার সম্বন্ধে কে কথা বলেছে? অচলায়তনের ভূত কি? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে ভূতগ্রস্ত হয়েছে। 15 নম্বর প্রশ্ন, ভয়ানক পুণ্য, কোন পুণ্য কেন ভয়ানক? 16 নম্বর প্রশ্ন, তার রাগটা কীরকম সেইটা দেখার জন্যে তো এ কাজ করেছি। বক্তা কে? কার রাগের কথা বলা হয়েছে? তিনি রেগে গেলে কি হয়, তার রাগের ধরন দেখার জন্য বক্তা কি করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না। বক্তা কে? তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? পঞ্চক কেন এমন মনে হয়েছে। 18 নম্বর প্রশ্ন, গুরু নাটকের দ্বন্দ্ববস্তু, অর্থাৎ গুরু নাটকের মূল দ্বন্দ্ববস্তু কি? শেষ পর্যন্ত কোন বিষয়ের জয় হয়েছে। 19 নম্বর প্রশ্ন, মহাপঞ্চকের সঙ্গে অদিনপুণ্যের বিরোধের কারণ কি? তাকে কোথায় নির্বাসিত করা হয়েছিল। 20 নম্বর প্রশ্ন, অচলায়তন কাকে বলে? শিক্ষায়তন কীভাবে অচলায়তনে পরিণত হয়েছে। এরপরে ভাষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি। এর মধ্যে আমি বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি দিকটি বলছি। সেক্ষেত্রে আসবে 4টা, করতে হবে 2টো, 5 2 10। প্রথম অধ্যায় থেকে বলছি, বাঙালি নৃতাত্ত্বিক পরিচয়। 1 নম্বরের বলছি প্রশ্নটা, বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও। এবারে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, সেক্ষেত্রে চর্যাপদ, চর্যাপদ থেকে তোমরা সমাজচিত্র ও সাহিত্য মূল্য করবে। মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য, এক্ষেত্রে শ্রীকৃষ্ণ কীর্তন, তার কাহিনী করবে, চণ্ডীদাসের কৃতিত্ব আর কাব্য বৈশিষ্ট্য। এরপরে বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলীর বিদ্যাপতির অবদান আলোচনা করো। তারপরে অনুবাদ সাহিত্য থেকে তোমরা কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ করো। জীবনী সাহিত্য থেকে সমাজ ও সাহিত্যের উপর চৈতন্যদেবের প্রভাব বিশ্লেষণ করো। আর শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য কোনটি, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। মঙ্গল কাব্য থেকে তোমরা চণ্ডীমঙ্গল কাব্যধার শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্ব বিচার করো। মনসামঙ্গল কাহিনী সংক্ষিপ্ত পরিচয় দাও, এই ধারার শ্রেষ্ঠ কবিকৃতিত্বের পরিচয় দাও। শাক্ত পদাবলী থেকে শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবিকে, তার কবিকৃতিত্বের পরিচয় দাও। আধুনিক বাংলা সাহিত্য ধারা, এক্ষেত্রে একে গদ্য সাহিত্য, এক্ষেত্রে 2টো প্রশ্ন ভালোভাবে করবে। বাংলা গদ্য সাহিত্যে ফজলুল কলেজের অবদান, আর একটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। কাব্য সাহিত্য থেকে বিহারীলাল চক্রবর্তীর অবদান করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবীন্দ্রনাথের কাব্য অনুসারে সংক্ষেপে আলোচনা করো। আর কাব্যধারায় মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। আর নাট্য সাহিত্য থেকে দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র। এরপরে ভাষা সাহিত্য, এক্ষেত্রেও কিন্তু 4টা প্রশ্ন থাকবে, 2টো করতে হবে 10 নম্বরের। যার প্রথম প্রশ্ন, নব্যভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বরে, প্রাকৃত ভাষার এরূপ নামকরণ কি, কারণ কি। এই ভাষার 3টি অঞ্চলের নাম লেখো। মধ্যভারতীয় আর্য ভাষার পরিচয় দাও, অর্থাৎ প্রাকৃত ভাষাটাকেই মধ্যভারতীয় আর্য ভাষা বলা হয়, সেক্ষেত্রে কোনোরূপ বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই। 3 নম্বরে, ভারতবর্ষের 4 ভাষাবংশের দেশ, মন্তব্য অনুসারে 4 ভাষাবংশের পরিচয় দাও। আর এক্ষেত্রে অস্ট্রিক ভাষা পরিচয়টা ভালো করে করবে। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের পরিচয় দাও। ভাষা কাকে বলে, পৃথিবীর কয়েকটি ভাষার পরিচয় দাও। মিশ্র ভাষা কাকে বলে, এই ভাষার বৈশিষ্ট্য লেখো। 7 নম্বরে, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কি, উত্তরের সপক্ষে যুক্তিযুক্ত কিনা আলোচনা করো। সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। 9 নম্বরে, উপভাষা কাকে বলে, উপভাষা ও ভাষার মধ্যে সম্পর্ক, যে কোনো একটি উপভাষার পরিচয় দাও। 10 নম্বরে,
বিশ্বভাষা এসপেরান্তের বৈশিষ্ট্য আলোচনা করো। 11 নম্বরের অবর্গীভূত ভাষা কাকে বলে, পৃথিবীর কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও। এরপর লিপি, ওই ভাষা সাহিত্য থেকে আসবে। হায়ারোগ্রাফিক লিপি কী, এর সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। ব্রাহ্মী লিপি থেকে কিভাবে বাংলা লিপির জন্ম হয়। 3 নম্বরে কিউনিফর্ম বা কিলক লিপির নামকরণ কে করেছেন, এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে, এই লিপির পরিচয় দাও। 4 নম্বরে সিন্ধু লিপি ও কিলক লিপির পরিচয় দাও। তোমাদের এইভাবে আমি একটা পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণাঙ্গ একটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এটা অবশ্যই ভালোভাবে ফলো করে প্রত্যেকটি প্রশ্নকে ভালোভাবে অনুশীলন করবে। অবশ্যই প্রশ্নগুলো লাগবে, পরীক্ষা ভালোভাবে দেবে। আর সাজেশনটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।